এই জীবন থেকে কবে মিলবে মুক্তি? তার যে এই জীবন আর সহে না। আজ খুব মায়ের কথা মনে পড়ল প্রেমার। তার প্রেমা ভালো নেই। সে কি দেখতে পাচ্ছে তা? তার কি বুক ফেটে আসছে মেয়ের এমন অবস্থা দেখে? প্রেমা অনেকটা সময় ধরে কাঁদলো। তারপর ভেজা জামা বদলে শুকনো জামা পরে বাইরে আসলো। বিছানার উপর থাকা ফোনটা অন করলেই কটা বাজে তা দেখার জন্য, কিন্তু তারিখে গিয়ে চোখ আটকে গেল। আজ তো সুলেমানের বিয়ে ছিল। সলিমান বুঝি তার বিবাহিত বউটাকে নিয়ে এই রাতটা নিজেদের মতো করে কাটাচ্ছে। প্রেমার বুক ভারী হয়ে আসলো, চোখ জলে টইটুম্বুর হলো। এগিয়ে এসে ব্যালকনিতে দু হাঁটু গেড়ে বসলো। আকাশের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলো, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন বুঝতে পারিনি তুমি মানুষটা একদিন আমার না পাওয়ার আক্ষেপ থেকে যাবে। এই তো আজ থেকে বাস্তবে তুমি অন্য কারো হয়ে গেলে, আর সারা জীবনের জন্য আমার কল্পনাতেই থেকে গেলে। জীবনে চলার পথে অনেক কিছুই হারালাম আমি, জানো। তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। আমাদের গল্পটা ছিল খুব অল্প সময়ের জন্য, তারপর আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। তুমি না, বরং সুখী হও। একটাই তো জীবন, আমি না এদিক সেদিক করে ঠিক পার করে দিব। পেবা থেমে গেল। বুকে হাত চেপে বুকে হাত চেপে ধরে অসহায়ের মতো করে বলল, তারপরে জানো, মাঝে মধ্যে ইচ্ছে করে কাঁচের চুরির মতন করে কিছু নিয়মকানুন ভেঙে তোমার কাছে চলে আসি। জানি আগের মতো বাহুতে জড়িয়ে ধরবে না, ভালোও বাসবে না, তারপরও ইচ্ছে করে। ইচ্ছেরা তো আর। আচ্ছা, তোমার বউ কি জানে সে আজ তোমাকে পাওয়ার সাথে সাথে যে আমার দুনিয়াটাও নিজের নামে করে নিয়ে নিল? তোমায় একজন পেয়ে জিতলো আর একজন বিভৎসভাবে হারালো। আমার কি কপাল দেখো, সংসার করি একজনের সাথে, অথচ আমার মন মস্তিষ্ক ভাবতে থাকে তোমাকে নিয়ে। শ্বশুরবাড়িতে এই প্রথম মেহেরির সকাল। ঘুম থেকে উঠে চোখ মেলতেই আকস্মিক রুমাইসাকে নিজের দিকে তাকাতে থাকতে দেখে কিছুটা ভড়কে গেল। পাশেই বসে থাকা রুমাইসা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তেই বুকের ভিতরটা কেমন একটা ধাক্কা লাগলো। নিজের শরীরের দিকে অদৃশ্য এক সংখ্যা নিয়ে চোখ ফেলল সে। শাড়ির আঁচল ঠিকঠাক মতোই আছে কিনা দেখলো। হ্যাঁ, ঠিকই আছে। তবু একরকম অস্বস্তি চাপা দিতে শাড়ির আঁচলটায় হাত বুলিয়ে নিল, আর সেই সুতায় মুখে আনলো একটা মৃদু হাসি। কণ্ঠটা একটু নিচু রেখে বলল, খুব দেরি করে উঠেছি বোধ হয়, তাই না আপু? আসলে বুঝতে পারিনি এত দেরি হবে। ঘড়ির কাঁটা বলছে তখন সবে মাত্র 8টা 5। রুমেশার চোখ একরকম নরম প্রশ্রয় নিয়ে বলল, একটু দেরি হয়নি মেহেরিন। মেহেরিন প্রত্যুত্তরে কিছু বলল না। কিছুক্ষণ নীরব থেকে রুমাইশার আবার বলল, আমি আশায় তোমার ঘুমটা ভেঙে গিয়েছে তাই না? মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে জানালো, না না আপু। রুমাইশার ঠোঁটের কোণে একরকম বুঝে ফেলার হাসি এনে বলল, জানি তো। মেহরিন তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, ভুল বুঝেছেন আপু। এই কথাটুকু বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। পা দুটো যেন একটু থমকে গেলেও নিজেকে শক্ত করে আবার বলল, আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দেবে আপু? রুমাইশা আবার সত্যি সত্যি খানিকটা চমকে উঠল। ভুরু কুচকে তাকিয়ে বলো, কেন, চা কফি খাবে? মেহরিন শান্তভাবে বলো, না আসলে এখন তো আমি এ বাড়ির বউ। রুমাইশা প্রশ্ন ছুড়ে দিল, তো? মেহরিন একটু থেমে গলায় যত্ন এনে বলল, না মানে সকালে রান্না তো। রুমাইশা আবার কথার মাঝখানে থামিয়ে দিয়ে কড়া সুরে বলো, একদম না, তোমার করতে হবে না এসব। আমু বলে দিয়েছে তোমার রান্নাঘরে ঢোকা নিষেধ। রান্নার সব কাজ আমু আর বুয়া সামনে নেবে। তুমি খাবে, পড়বে আর ঘুরে বেড়াবে। মেহরিন মৃদু হাসলো, চিনিয়ে তো দাও আমাকে রান্নাঘরটা। রান্না করি না করি সেটা তো পরের ব্যাপার। রুমাইশা খানিকক্ষণ মেহেরিনের মুখের দিকে তাকিয়ে থেকে হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে গেল তাকে। রান্নাঘরে তখন আবিকা সুলতান ব্যস্ত হাতে নাস্তা বানাচ্ছেন। মেহেরিনকে দেখে চমৎকার এক গলায় বললেন, এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে মেহেরিন? মেহেরিন মাথায় কাপড়টা খানিকটা টেনে নিয়ে নম্রভাবে জবাব দিল, আমি রোজ এর চেয়েও সকালে উঠি। আবিকা সুলতান বিস্মিত চোখে বললেন, এত সকালে উঠে কি করো? মেহেরিন চোখ নামিয়ে কোমল গলায় বলল, ঘর দুয়ার বড় উঠান ঝাড়ু দেই, একটু থালা বাসন মাজি, আমার হাতে হাতে কাজ করি। আবিকা সুলতানা হেসে ফেললেন, সব কাজে পারো তাহলে?
জি আমা, সবই প্রায় শিখিয়েছে। মাশাআল্লাহ। তারপরে একটু এগিয়ে এসে মেহের নিচ থেকে বলো, আমি কি আপনাকে সহ্য করতে পারি? আবিকে সুলতান মমতা ভরা কণ্ঠে বললেন, না না মা, তুমি ওখানটায় বসো, টিভি দেখো, বাড়িটা ঘুরে দেখো। রুমাইসা মেহেরিনকে বাড়ি ঘুরিয়ে দাও। রুমাইসা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। মেহেরিন একটু হাসলো। রুমাইসা বাড়ি কোনা মেহেরিনকে দেখালো, এই সুলতান ভিলায় কে কে থাকে সেটা বলো। এই বাড়িতে তার দাদা আনোয়ার সুলতান, বাবা আমিনুল সুলতান আর মা আপিকা সুলতান থাকেন। আর ঢাকায় তার ভাই সুলেমান, চাচা বাশা সুলতান আর কাজিন ইজওয়ান সুলতান থাকে, যে গত বছর এসেছেন দেশে। মেহেরিন সবটা শুনলো। করিডোরে জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলো আনোয়ার সুলতান বাগানে এসে খবরের কাগজ পড়ছেন। পাশে বাশা সুলতান বসে ফোন টিপছে। আনোয়ার সুলতান হাঁক ছেড়ে ডেকে চা চাইলেন। মেহেরুন রুমাইসাকে উদ্দেশ্য করে বলল, চাটা আমি নিয়ে দিয়ে আসি। খুব ভালো বানাতে পারি এটা আমি। রুমাইসা দীর্ঘশ্বাস ফেলল। কেবলই সে আর মা মেহেরিনকে বোঝালো রান্নাঘরে তার যাওয়ার দরকার নেই, কিন্তু মেয়েটা সব ভুলে গেল। বেশ, চলো, আজ তোমার হাতে বানানো চা খাবো। মেহেরিনের চোখ মুখে খুশির ঝিলিক দেখা গেল। রুমাইসা মাকে বলল, মা দাদাদান চা চাইছে, মেহেরিনকে বানাতে দাও। আবিকা সুলতান বাধা দিয়ে বলো, আমি বানিয়ে দিচ্ছি, মেহেরিনের কেন বানাতে হবে কষ্ট করে? মেহেরিন এগিয়ে এসে চুলায় পানি বসিয়ে দি বলল, আমাকে একটু কষ্ট হবে না মা, আমি রোজ চা খাই বানিয়ে। আবিকা সুলতান মেহেরিনের দিকে তাকিয়ে বলো, তুমি ভীষণ চা পিও তাই না মেহেরিন? মেহেরিন টেনে বলো, ভীষণ। পাশ থেকে রোমাইশা বলো, ভাইয়া হেট চা। কথাটা মেহেরিনের কান অব্দি যেতেই হাত থেমে গেল। উনি চা খান না? না ভাইয়া ব্ল্যাক কফি খায় শুধু, চা দেখতেই পারে না, চা ভালো লাগে না তার। তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিরক্তকর কোনো পানীয় খাবার যদি থাকে তাহলে সেটা হলো চা। মেহেরিনের মুখের হাসিটা বাতাসে নিয়ে উড়েই চলে গেল। মেহেরিন তো এর বিপরীত। চায়ের প্রতি এমন বাক্য শুনে মন খারাপ হলো। চা ভালো লাগে না? এই চারটি শব্দে কীভাবে এতটা শূন্যতা থাকতে পারে সে ভেবে পেল না। চা তো তার কাছে কখনোই নিছক পানীয় ছিল না। চা মানে তো মেহেরিনের কাছে ভোরের নিস্তব্ধতা, বিকেলের একাকিত্ব, রাতের দীর্ঘশ্বাস। চা মানে বইয়ের পাতা, জানালার ধারে বসে থাকা, কিংবা মন খারাপের দিনে নিজেকে একটু ভালোবাসা। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল ফুটন্ত গরম পানির দিকে, যেভাবে কেউ প্রিয় কবিতায় ভুল বাক্য শুনে চুপ করে আছে। মেহের নিজেই নিজেকে মনে করিয়ে দিল সব অনুভব সবার জন্য নয়। তবু মনটা কেমন খালি খালি লাগলো। খুব যত্ন করে চা বানিয়ে দাদা শ্বশুরের কাছে নিয়ে গেল। মৃদু কণ্ঠে বলো, আপনার চা দাদু। আনোয়ার সুলতান খবরের কাগজের ফাঁকে তাকালো। নাতবউকে দেখে খবরের কাগজ পাশে ভাঁজ করে চায়ের কাপটা মেহেরিনের হাত থেকে নিয়ে বলল, তুমি কষ্ট করে নিয়ে আসলে কেন মেহেরিন? কথাটা শেষ করে চায়ের কাপে চুমুক দিল আনোয়ার সুলতান। অন্যান্য দিনের চেয়ে আজকের চাটা ভীষণ আলাদা, ভীষণ মজার। মেহেরিন বাশা সুলতানের দিকে চা বাড়িয়ে দিলেন। আনোয়ার সুলতান তৃপ্তির সাথে খেয়ে বলল, রহিমের হাতে বানানো চা আজ এত মজা হলো কী করে? বাড়ির সদর দরজা থেকে রুমাইসা চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে এসে বলল, রহিমা খালা বানাইয়া দেয়নি দাদু। তাহলে কে বৌমা? না, মেহরিন বানিয়েছে। আর চায়ের টেস্টটা জাস্ট ওয়াও, তাই না দাদু? আনোয়ার সুলতান পুরো চাটা শেষ করে বলো, আসলেই চাটা দারুণ। নাত বউ, তুমি তো লোভ লাগিয়ে দিলে, এখন তো রোজ খেতে ইচ্ছে করবে তোমার হাতের চা। মেহরিন মৃদু হেসে বলো, আমি রোজ বানিয়ে খাওয়াবো আপনায়। আনোয়ার সুলতান হেসে বলল, তাহলে তো বেশ ভালোই হয় রুমাইছা। হুঁ দাদু বলো। সুলেমান ফোন করছিল? না দাদু, এখনও করেনি। মেহরিনের সাথে কথা হয়নি? না। আচ্ছা আমি দেখছি। মেহরিন নাতবউ, ঘরে যাও, তোমার স্বামীটাকে নিয়ে আর পারা যায় না। মেহরিনের সম্মতি প্রকাশ করে রুমে আসলো। বাশা সুলতান চায়ের কাপটা রেখে বলো, সুলেমান বোধহয় ভীষণ ব্যস্ত, সেই জন্য দিতে পারিনি ফোন বাবা। জীবনটা শুধু রাজনীতি করার জন্য নয়। সুলেমান এখন বিয়ে করেছে, তার উচিত বইয়ের জন্য এখন সময় বের করা, বইয়ের খোঁজ খবর নেওয়া। মেয়েটা নেহাত ভালো, শান্তশিষ্ট, নরম বলে চুপ আছে, মেনে নিচ্ছে। বাশার সুলতান তপ্ত শ্বাস পেলেন। সুলেমানের কাছে যে সবার আগে রাজনীতি, তারপর বাকি সব।
তার আলিশান বাড়ির বাগানে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সুলেমান। হাতে তার ব্ল্যাক কফি। ইব্রাহিম হাসপাতাল থেকে ইমনকে দেখে ফিরেছে। ইব্রাহিম সুলেমানের পাশে বসে সুলেমানকে কিছু ভাবতে দেখে বলো, কি ভাবছিস? ভাবছি তো অনেক কিছুই, কোনটা রেখে কোনটা বলবো। দিনকে দিন তোর শত্রু বাড়তেই চলছে সুলেমান। বারুক। বারুক মানে তোর জীবন বিপদের দিকে চলে যাচ্ছে। তুই বাসায় নিবি তোর জান দিয়ে। বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলল। বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলল সুলেমান। ইব্রাহিম সুলেমানের কাঁধে হাত রেখে বলল, আর আর আমি মরে যাওয়ার পর বাঁচাবে কে তোরে? ইব্রাহিমের এমন ইমোশনাল কথাবার্তা কে বুড়ো আঙুল দেখিয়ে সুলেমান কফির মগে চুমুক দিয়ে বলল, চিন্তা করিস না, আমার আগে তুই মরবি না। মরলে আমার পরেই মরবি তুই, তাই ছেন্ডি খাস না। ইব্রাহিম তপ্ত শ্বাস ফেলল। কোনো কথাই সিরিয়াস নেয় না ইব্রাহিমের। তুই কিছু ভুলে যাচ্ছিস ইব্রাহিম। কি? ব্রেকফাস্ট? কেবল তো 9টা বাজে। ইব্রাহিম ফের তপ্ত শ্বাস ফেলল। সে কি ব্রেকফাস্টের কথা বলেছে? গতকাল কি হয়েছে তোর ভুলে গেছিস? না, ভুলে নাই। শুয়োরের বাচ্চারা আগুন ধরিয়ে দিয়েছিল ক্লাব ঘরে। ইব্রাহিম ঠোঁট কামড়ে ধরল। সব মনে থাকে? সুলেমান শুধু একটা কথা ব্যথিত, আমি ক্লাব ঘরে কথা বলিনি সুলেমান। তাহলে কিসের কথা বলছিস? কাল তুই বিয়ে করেছিস, তোর এখন একটা বউ আছে, তাকে তুই ওভাবে ফেলে এসেছিস। তোর কি মাথায় নেই তার কথাটা? মেয়েটা কি হলো তুই চলে আসার পর? সুলেমানের মনে পড়ল মেহরিনের কথা। গতকাল সে বিয়ে করেছে, একটু মনে ছিল না খোঁজ খবর নেওয়ার। নিজের এমন উদাসীনতা বুঝতে পেরে তেমন একটা খারাপ লাগলো না। তবে তার উচিত ছিল খোঁজ নেওয়া। কি করে ভুলে গেল সে? এতদিন সিঙ্গেল ছিলাম তো হুট করে যে মিঙ্গেল হয়ে বসে আছি তা মনেই ছিল না। জীবনের ডিভাইসটা আপডেট দিতে হবে রে ইব্রাহিম। ফোন দিয়ে খোঁজখবর নে বউয়ের। সুলেমান বাঁকা চোখে তাকিয়ে বলল, বন্ধুর বউ নিয়ে তো দরদ কেন তোর ইব্রাহিম? আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে দেখছি আমার থেকে আমার বউয়ের চিন্তা তোর বেশি হয়। উল্টো পুল্টো কিছু ভাবছিস না তো আমার বউকে নিয়ে? আস্তা গরিবুল্লাহ, বন্ধুর বউ আমার মায়ের পেটের বোন। গুড। যা এখন চোখের সামনে থেকে, একা থাকতে দে। ইব্রাহিম চলে গেল। মেহরিনকে যে ফোন দিবে, মেহরিনের ফোন নাম্বার তো নেই। কাকে ফোন দিয়ে খোঁজ নিবে? সুলেমান পকেট থেকে ফোন বের করে রুমাইসাকে ফোন করলো। রুমাইসা নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। ভাইয়ের ফোন পেয়ে তড়িঘড়ি করে রিসিভ করে বলো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কী করছিস? কিছু না, তুমি কি করছো? বসে আছি, কিছু বলবে? হুম। কথাটা বলে সুলেমান চুপ হয়ে গেল। রুমাইসা ভাইয়া নীরবতা একটু হলেও বুঝলো, তাই নিচ থেকে বলো, ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। মেহরিনের খোঁজ অবধি নিলে না। মেয়েটার সাথে কথা বলো, সে যে তোমার অপেক্ষায় আছে। লাস্টের কথাটা কেন যেন সুলেমানের বকে গিয়ে লাগলো। অপেক্ষা করছে মেয়েটা তার জন্য। রুমাইসা ফোনটা নিয়ে মেহরিনের রুমে গেল। মেহরিন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমাইসা এগিয়ে গিয়ে বলল, মেহরিন ভাইয়া ফোন করেছে, কথা বলো। ফোনটা মেহরিনের হাতে ধরিয়ে দিয়ে চলে আসলো রুমাইসা। মেহরিনের যে হাতে ফোন নেই, সে হাত কাঁপছে, বুকের ভেতর দিরিম দিরিম শব্দ করছে। ফোনটা কানে নিয়ে কাঁপাকাঁপি গলায় বলো, আসসালামু আলাইকুম। মেহরিনের কণ্ঠস্বরে সালাম শুনে সুলেমানের হৃদয়ে যেন এক পলাশ বসন্ত নেমে এলো। তা এতটা মিষ্টি, বাচ্চা বাচ্চা কেন? সুলেমানের চোখ মুখ গম্ভীর, তবে গলার স্বর মোলায়েম স্ফূর্ত করে বলল, ওয়ালাইকুম আসসালাম। মেহরিন বলছো? মেহরিন প্রথম তার স্বামীর কণ্ঠ শুনল। হ্যাঁ, এই প্রথম সে শুনল তার স্বামীর কণ্ঠ। আর শুনেই স্থির হয়ে গেল। এ যেন কল্পনায় আঁকা এক মুখের সাথে বাস্তবের প্রথম সংযোগ। কণ্ঠটা গম্ভীর গলায় লাগলেও সুলেমান যখন মেহরিনের নাম ধরে ডাকলো, তখন মেহরিন হৃদস্পন্দনটা বোধহয় থেমে গিয়েছিল। তার নামটা ডাকার সেই টোনের মধ্যে কী যে ছিল তার ব্যাখ্যা করা যায় না। মাঝে মধ্যে কিছু শব্দ আছে যেগুলো শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। মেহরিনের ক্ষেত্রে সেটাই হলো এখন। মেহরিন শুধু ছোট্ট করে জবাব দিল, জি। সুলেমান জিজ্ঞেস করলো, যদি এটা জিজ্ঞেস করা শোভা পায় না, তারপরও খাতিরেই জিজ্ঞেস করতে হচ্ছে, কেমন আছো? মেহরিন হালকা হাসলো। ওর ঠোঁটের কোণে এক টুকরো হাসি কাঁপলো।
ভদ্রতা থেকে নয়, বরং এমন এক গম্ভীর কণ্ঠে নরম করে উচ্চারিত প্রশ্নের প্রতি এক চিলতে শ্রদ্ধা থেকে। সে নরম গলায় উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হুম। ছোট্ট, একেবারে সংক্ষিপ্ত স্বীকারোক্তি। তারপর চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ গোনা যাচ্ছে। ছোলেমানের কেমন যেন লাগছে এই সময়টা। মেয়েটা তো নীরব কেন? ওর কোনো দ্বিমত, রাগ, অভিমান, অভিযোগ নেই ছোলেমানের উপর? আমার প্রতি তোমার কোনো অভিযোগ নেই মেহেরিন? মেহেরিন চকিতে চমকালো। অভিযোগ কেন থাকবে? মেহেরিন তো অভিযোগ করতে জানে না। সে আজ পর্যন্ত কখনো কারো কাছে অভিযোগ করেনি। আপনার প্রতি আমার অভিযোগ কেন থাকবে? আপনি কোনো দোষ করেছেন? কাল যে ওভাবে চলে। মেহেরি সম্পূর্ণ করতে দিল না কথাটা। দরকার ছিল বলেই চলে যেতে হয়েছে আপনায়। বাবা আমাকে বুঝিয়ে বলেছে সব। আমার আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই। সুলেমানের বুক থেকে যেন কিছু একটা হালকা সরে গেল। হালকা খোশমেজাজ লাগলো। অভিযোগ থাকলেও কিছু করার ছিল না আমার। জেনে শুনে বিয়ে করেছ আমায়। আমি আপনাকে না জেনেই বিয়ে করেছি, এমনকি না দেখেই। সলিমানের কপালে ভাঁজ পড়ল। সেদিন কি মেয়েটা তাহলে গাড়ির ভেতর থাকা সলিমানকে দেখেনি? আমি তোমার সামনে ছিলাম মেহেরিন, তুমি চেয়ে দেখোনি সেদিন। যাই হোক, নিজের খেয়াল রেখেও রাখছি। মেহেরির সাথে সাথে অস্থির গলায় জিজ্ঞেস করলো, ফিরবেন কবে? কেন অপেক্ষা করছো আমার ফেরার? জি, স্বামীর অপেক্ষায় থাকবে স্ত্রী, এটাই তো দুনিয়ার নীতি। সঠিক তারিখ, সময়, দিন নির্ধারণ করে বলতে পারছি না ফেরার, তবে চেষ্টা করব শিগগিরই ফেরার। জি, অপেক্ষায় থাকবো আপনার। সোলেমানের নিঃশব্দে হেসে ফোনটা কেটে দিল। মেহরিন ফোনটা দিকে তাকিয়ে রইল। সেদিন সে মেহরিনের সামনেই ছিল, কিন্তু কোন দিন? মেহরিনের মনে পড়ল না এমন কোনো দিন। ফোনটা গিয়ে রুমাইশাকে দিয়ে আসলো। গুলশান 2 নার্ভিক ক্লাব। রাতের ক্লাবের আলোয় ঝকঝকানি এখনো দপদপ করছে ডিজে কাউন্টার। ক্লাবের শেষ মাথায় বসে আছে জোয়ান, গিলাসের ভেতর কালো রঙের তরল ভদকা আর কফি। সিগার মিশিয়ে বানানো এই মদের স্বাদ আরও তার মুখে তিক্ত হয়ে, অথচ আজ পঞ্চম গিলাস। চারপাশে হাসি, আলো, মিউজিকের শরীরের লোভ হাহাকার। ছেলেমেয়েগুলো ভালোবাসার নামের কায়দাবাজ আদান প্রদান করতে ব্যস্ত। ভালোবাসা তার কাছে সস্তা এক নাটক। এই যেমন সেসব দেখেও না দেখার ভান করলো। শালার দুনিয়া এই মদ ছাড়া শান্তি মেলে না। একঘেয়ামি আর বিষণ্ণতা নিয়ে সে আবারও বোতলে চোখ রাখলো। খালি। উঠে গিয়ে কাউন্টারে গেল, আরেক বোতল নিল। আবার বোতলটা নিয়ে পিছু ফিরতে কারোর সাথে ধাক্কা খেলো এইজন। মুখ থেকে বিচ্ছিরি রকমের একটা গালি বের করে বলল, কোন বালরে, ধাক্কা খাওয়ার জন্য আর কিছু পাসনি? আমাকে চোখে পড়লো শালা। কথাটা বলে পাশ ফিরে দেখলো মাস্ক পরিতে এক নারী। এ তো শালা না শালি। এইজন কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও থেমে গেল। নারীর চোখের দিকে তাকিয়ে, ব্রাউন চোখের অধিকারী এই মেয়ে। এই চোখ জোড়া কোথাও দেখেছে এজন। মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, চট্টগ্রাম দেখেছে। এসব ভাবনার মাঝে মেয়েটা এইজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলো, মুখের ভাষা ঠিক করুন মিস্টার, তা না হলে মুখ সেলাই করে রাখুন। এজওয়ানের টনক নড়ে উঠল। এই মেয়ে, দুদিন তোমার সাথে আমার দেখা হয়েছে, দুদিনই তুমি আমার কথা শুনিয়েছ? এত সাহস কোথা থেকে পাও? হ্যাঁ? মেয়েটা ড্রিঙ্কের গ্লাস তুলে বলো, বাহ, স্মৃতিশক্তি তো বেশ প্রখর। মুখ না দেখেও চিনে ফেললেন। তোমাকে চেনার জন্য মুখ দেখা জরুরি নয়, চোখ দুটোই যথেষ্ট। তা তুমি আমার পিছন নিচ্ছ কেন নাকি? প্রথমে চট্টগ্রাম, তারপর ঢাকা। মেয়েটা তাচ্ছিল্যের সহিত বলল, হু আর ইউ? আমি কেন আপনার ফলো করব? কি আছে আপনার কাছে যার জন্য আপনার পিছু নিব আমি? এজন বাঁকা চোখে তাকিয়ে বলল, কি নেই আমার কাছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, মেয়েদের ফিদা হওয়ার জন্য সব গুণই আছে। চোখ টিপে বলল এজওয়ান। মেয়েটা মুখের মাস্ক খুলে ড্রিঙ্কে চুমুক লাগিয়ে বলল, কিন্তু আমার তো সেসবে নজরে আসলো না, বরং একজন আত্মতৃপ্ত নার্সিসিস্ট ছাড়া কিছুই দেখলাম না।